যাও মা, ঘরে ফিরে যাও। ঘর কি করে ফিরবো সেখানে? ব্যাটার মতো জামাইয়ের মনে যে কত আঘাত দিয়েছি আমি। আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। না পারলাম নিজের মানত রক্ষা করতে, না পারলাম ঠিক করে মুখ ফুটে ব্যাটার কাছে মাপ চাইতে। আমি জানি মা মমতাটি কোনদিনও আমাকে মাফ করতে পারবে না, কোনদিনও মাফ। মা বলে ডাকো আর তেনার করুণাতে সন্দেহ প্রকাশ করছো বাচ্চা? তিনি কি পাষাণী? তিনি যে করুণাময়ী, তাই তো তিনি সকলের মা, মা ভবতারিণী। এদিক পানে এসো, দেখিনি, এসো এখানে বসো 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 বসো। মন শান্ত করো বাচ্চা, ঘরে ফিরে যাও। ঘরের লোক দুশ্চিন্তা করছে যে, ঘরে ফিরে যাও বাচ্চা। তুই তো পাপি তাপি সবার মা, আর রানী মা সে তো তোর বড় আদরের ধন। তাহলে কেন তুই তারে মাফ করছিস না? মারে এবার তুই মুখ তুলে চা মা, তোর করুণা ঝরে পড়ুক এবার। তুই রানীমার মানত সম্পন্ন কর মা, মানত সম্পন্ন কর। জয় মা, জয় মা। এত জবা এলো কোত্থেকে? মারে তুই নিজে তাহলে রানীমার মানত সম্পন্ন করলি মা। মা তোর অপার করুণা, অপার করুণা মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কিন্তু বুড়িমা, আমার মানতের পুজো যে কাল সূর্যোদয়ের আগে সম্পূর্ণ করতে হবে। আমি যে মায়ের কাছে মানত করেছিলাম,
মায়ের পায়ে আমি সহস্র জবা দিয়ে মাকে রাঙিয়ে দেবো, তার কি হবে? আমি তো আর কখনোই মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়াতে পারবো না গো, মন্দিরের সম্মুখে দাঁড়াতে পারবো কখনো পারবো। ও মা চলুন টাউর, চলো দেখিনি আমরা বাইরে যাই, বদনটা নিশ্চিন্তে কাজ করুক। চলো চলো দেখিনি, পরে আসবো কোন, নিশ্চিন্তে কাজ করো গো। এই তো ছোট ঠাকুর, কি গো পুজোর সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো? জিজ্ঞেস করো পুরোহিত মশাইদের, তারা সব পেয়েছেন কিনা। ও হারান ঠাউর, বদন ঠাউর, তোমরা এসো দেখিনি, এসো, নিজেদের মুখে কও সবকিছু যথেষ্ট পরিমাণে আছে কিনা, না হলে কিন্তু আবার আমারে দমক খেতে হবে। হ্যাঁ ওই যে আসুন। ও মা এসো, এসো দেখিনি, তোমরা সকলে এসো, মূর্তি দেখবে এসো। মা এই নিন বদলটা। জয় মা, জয় মা। কই গো, সব ঠিক আছে কিনা কও। আগে সবই যথেষ্ট পরিমাণে আনা হয়েছে, কিন্তু ভক্ত কতজন আসবে তা তো জানা নেই। ওকে, না না না, অমন কথা কইলে হবে কি করে? হ্যাঁ, কিছু কম পড়লে কিন্তু সব বনে সবে, সব করলে ধমক খেতে হবে আমাদের। হ্যাঁ হারান ঠাকুর, চলুন আমরা ওদিকে দেখি সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কিনা। আগে সেই ভালো, সেই ভালো। চোট বচ্চাজি, তুমি এসব কথা আমাকে টেস্ট দিয়ে কইলে তো? আমি তো মায়ের কাছে মাপ চেয়েছি। ও রানীমা, রানীমা গো, তুমি আমার কথায় মনে আঘাত পেলে বুঝি। আমি কিন্তু ওভাবে কথা কানা কইতে চাইনি, তুমি আমারে মাফ করে দাও গো। জি জি ছোট বাচ্চাজি, এসব তুমি কি করছো? তুমি আমার কাছে মাপ চাইছো? এটা যে আমার পাপ হয় গো। তুমি আজ আমাকে এখানে বড় দায়িত্বের কথা মনে করিয়ে দিলে, জানো তো? সেদিন সকলের সম্মুখে আমি মতরকে অনেক কথা শুনেছি, আজ সকলের মুখে আমি মতুরের কাছে মাপ চাইছি। ছি ছি মা, এসব আপনি কি বলছেন? আপনি আপনার মনের ভার কমেনি বলে আমি প্রসঙ্গখানা তুললুম, যাতে সকলে ঘটনাটা হালকা ভাবে দেখে। আপনি এতটা আঘাত পাবেন জানলে আমি। না মতুর, আমি আঘাত পাইনি বাবা, আমার যে চৈতন্য হয়েছে গো। মায়ের পুজোর জোগাচ্ছে মা নিজেই করে, আমরা করি। এই কথাখানা আমি অন্তর দিয়ে বুঝেছি। ছোটকো কি, আজ আমি তোমার কাছেও মাপ চাইছি। মাপ? হ্যাঁ ছোটকো কি, সেদিন তোমার সম্মুখে আমি মতুরকে অনেক কটু কথা শুনেছি, এমনকি মন্দিরের সকলের সম্মুখে আমি তার মান নষ্ট করেছি। আমায় ক্ষমা করো মতু। মা দয়া করে এসব বলবেন না। রানীমা, সব তো মিটে মুটে গেছে গো। স্বয়ং মা ভবতারিণী তোমারে মাপ করেছে। রানীমা, তাহলে আমরা আর কে কও দেখিনি? হ্যাঁ না না গো না, আজ আজ আর কেউ চোখের জল ফেলবে না, কেউ ফেলবে না চোখের জল। এসো গো, এসো দেখিনি, তোমরা এসো। লক্ষ্মী মূর্তি কেমন হয়েছে কইবে, এসো দেখে যাও গো। এসো গো, এসো তোমরা। জয় মা,
জয় মা, জয় মা। বাহ, মূর্তিখানা তো ভারী সুন্দর হয়েছে। মনখানে একেবারে জুড়িয়ে গেল গো চোরটাউর। চোরটাউরে তো এত সময় লাগার কথা নয়। ভেতরে আবার কোনো বিপদ আপদ হলো না তো? বিপদ আপদ কেন হবে? জানি তো ছোট ঠাকুরের পুজো করতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরো। বাবা মশাই, বাবা মশাই, বাইরে কিন্তু অনেকে প্রসাদ গ্রহণের জন্য অপেক্ষা করে আছে। মহালক্ষ্মী পুজো তো এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। বাইরে কিন্তু ভক্তদের আর অপেক্ষা করিয়ে রাখা যাচ্ছে না। মেশোবাবু, এরপর লক্ষ্মী পুজোর প্রসাদ বিতরণের ব্যাপার আছে, আর তারপর পালাগানের পর্বও তো আছে। শুনলেন তো, আমি কিন্তু আপনাকে কইছি ভেতরে নিশ্চয়ই কোনো বিপদ আপদ হয়েছে। আপনি এবার ডাক দেন নে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, বলছি তোমার ভোগ নিবেদন করা হয়েছে? বাইরে তো সকলে প্রসাদের জন্য অপেক্ষা করে আছে। ছোট ঠাকুর, ও মদন ঠাকুর, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলুন তো? দাঁড়ান, এই তো সবে শুরু। আপনি দাঁড়ান। গদাই ঠাকুর, এবার দোরখানা খোলো, বাইরে এসো, সময় তো পেরিয়ে যাচ্ছে। ভোগ নিবেদনের পরে তো আবার দোরখানা বন্ধ করতে হবে। ও গদাই ঠাকুর, এরকম খেয়াল খুশি মতো চললে তো আর মহাযজ্ঞ সামাল দেওয়া যায় না। জয় মা, জয় মা, জয় মা। এই ধরাধামে নারায়ণ কে মা, আর লক্ষ্মী বা কে? এই প্রশ্নের উত্তর যে তুই নিজেই সন্ধান করবি গদাধর। মেশোবাবু, এবার সবাইকে নিয়ে গিয়ে নাট মন্দিরে বসাই। আচ্ছা, আপনারা এবার দয়া করে একটু ওদিকে আসুন, আসুন আসুন।
দেখো দেখি কাণ্ড। বলি ও গদাই ঠাকুর, আরে প্রসাদ বার করবে কে? আরে আরে কোথায় চললে? চললে কোথায়? বদন ঠাকুর, আপনারা প্রসাদ বের করার ব্যবস্থা করুন, আমি দেখছি। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ছোট ঠাকুর, শোনো শোনো, একবার আমার কথাখানা শোনো। তুমি যে ওই যে অব্রাহ্মণদের দিয়ে ওই ভোগের প্রসাদ স্পর্শ করাচ্ছ, এতে মায়ের অপমান হচ্ছে না? এই যে ভোগ, এই ভোগ কি আর ভোগ প্রসাদ হইল? এ তো অশুদ্ধ হয়ে গেল। গদাই ঠাকুর, এতগুলো ভক্তকে তুমি ঠকাচ্ছ, এতে শুধু তোমারই পাপ হচ্ছে না, অব্রাহ্মণ হয়ে যারা ভোগ স্পর্শ করছে তারাও পাতকী হচ্ছেন, এমনকি যারা ভোগ গ্রহণ করছেন তাদেরও জাত যাচ্ছে। কি ব্যাপার হারান ঠাকুর, এসব কি শুরু করেছেন? সকলে এখানে ভোগ খাচ্ছেন আর আপনি এসব কি তর্ক বিতর্ক করছেন? যদি আপনার কিছু বলার থাকে তাহলে সেরেস্তা ঘরে এসে বলুন। আমায় ক্ষমা করবেন সেজে বাবু, আপনারা আমাদের অন্নদাতা, কিন্তু আমার তো একটা পরকালের ভয় আছে। আপনাদের জন্য আমি ধর্মচ্যুত হতে পারবো না। অব্রাহ্মণরা লক্ষ্য বুঝে ভোগ স্পর্শ করছেন এবং সকলে মিলে অজান্তে সেই ভোগ গ্রহণ করছেন। এখানে অনেক উঁচু জাতের মানুষ হয়তো আছেন, হয়তো কুলীন কায়স্থ ব্রাহ্মণও থাকবে। তাদের জাত নষ্ট করা কি ধর্মসঙ্গত? আপনি এসব কি বলছেন ঠাকুর মশাই? শেষে জাত খোয়া গেল আমাদের এই মন্দিরে এসে। মায়ের প্রসাদ দেবে যেটা আমরা গ্রহণ করলাম তা আসলে নিচু জাতের ছোঁয়ায় অপবিত্র অন্ন। ছি 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 ছি, এবার তো আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্তে? তা কিসের প্রায়শ্চিত্ত করবে শুনি? ঠাকুর, জাত গেল, প্রায়শ্চিত্ত করব না? সে তো করবেই বাপু, তবে জাত যাওয়ার প্রায়শ্চিত্ত করবে নাকি মায়ের ক্ষমতারে ছোট করার প্রায়শ্চিত্ত করবে, সে কথা কানা আগে ভেবে দেখো। মায়ের পেশাদ গ্রহণ করছো পুণ্যি লাভের আশায়, কারোর ছোঁয়ায় সেই পেশাদ অপবিত্র হয়ে যায়। মায়ের ক্ষমতারে এত তুচ্ছ মনে করো? মানুষের স্পর্শে যদি মায়ের পেশাদ অপবিত্র হয়ে যায়, সে কি পেশাদ হলো গা? মায়ের এত সামান্য মনে করো যে ছোট চেতের মানুষের ছোঁয়ায় তার পেশাদ অপবিত্র হয়ে যায়। এ মায়ের ক্ষমতারে ছোট করা নয়। বাহ বাহ বাহ, যুক্তির অভাব নেই তোমার গদাই ঠাকুর। আর কতকাল এই মিথ্যে যুক্তি দিয়ে সর্বনাশ ঢাকবে তুমি গদাই ঠাকুর? সর্বক্ষণ তো ধর্মবিরুদ্ধে কাজ করেছ, এখন অন্যদের জাত ধর্ম নিয়ে খেলা করতে লজ্জা হচ্ছে না তোমার? এসব কি যুক্তি আপনি দিচ্ছেন বদন ঠাকুর? হ্যাঁ, আর
আর হারান ঠাকুর। আপনি উমাচরণ বাবুর জ্ঞাতি, তাই আপনাকে আমরা অমন মান দিই। আপনি সকলের সামনে ছোট ঠাকুরকে কথা শোনাচ্ছেন, সকলকে বিভ্রান্ত করছেন। আমার পরকালের চিন্তা আছে সেজবাবু। না, আপনাদের কোনো দোষ নেই, আপনাদের কোনো দোষ নেই। ওই যে গদাই ঠাকুর, যাকে আপনারা এতটা মান্য করেন, সেই তো বিভ্রান্ত করছে সকলকে। কই, আপনারা না জিজ্ঞেস করতে পরিবেশন করতে যাননি? তাহলে গদাই ঠাকুরের উচিত ছিল যে সঠিক পথ দেখানো। আসেন নায়েব মশাই, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন আসেন। আচ্ছা জগা, কি ব্যাপার বলো তো? তুমি তো জানো আজকের দিনে হাজারটা কাজে আমায় দৌড়তে হচ্ছে, 10 দিক আমাকে দেখতে হচ্ছে, আর তার মধ্যে তুমি নায়েব মশাই ঘাটে এসে দেখেন কি কাণ্ডি, কারা যেন পড়ে আছে, দেখেন পড়ে আছে। এরা কারা? দেখে মনে হচ্ছে জলে ডুবে গিয়েছিল। সারা গা এদের ভেজা রয়েছে। এই জগায় এরা কি বেঁচে আছে নাকি সব? নায়েব মশাই একখানা নৌকো এসে এদের ঘাটের কাছে ছেড়ে দিয়ে গেল। এরা সব ওই জলে ঝাঁপ দিল বলে মনে হলো আমাদের লেটেলরা এদের টেনে টেনে সব তুললো। নায়েব মশাই, কিছুতেই এদের জ্ঞান ফিরতেছে না, কিছুতেই নেই। তো সর্বনেশে কাণ্ড হলো আজকের দিনে। না না, যত তাড়াতাড়ি সম্ভব সেজুবাবুকে আমাকে সংবাদ দিতে হবে। জগা, তোমরা শোনো, তোমরা কেউ এখান থেকে এক পাও নড়বে না। আমি দেখি কোথায় সেজুবাবু আছে। হ্যাঁ, তোমরা এখানে থাকো। মা, আজ সবার সম্মুখে তোরে এই ঘটে এসে বসতে হবে। মা, তুই কেন এমনিটা রয়ে আছিস? কি হয়েছে মা? তুই কি অসন্তুষ্ট মা? কেন অসন্তুষ্ট হয়েছিস মা? কি হয়েছে মা? কি হয়েছে? ক মা, কি হলো মা? তুই কেন চুপ করে আছিস? কি হয়েছে মা? ক, তুই ক মা, ক। শুরু হয়ে গেল, এবার কত পাগলামো করে দেখবেন। ঠাকুর মশাই, ও ভট্টাচ মশাই, কি ব্যাপার বলুন তো? ছোট ঠাকুর এমন অস্থির হয়ে আছেন কেন? আগে সেজুবাবু, আমিও ঠিক বুঝতে পারছি না। দেখুন, কি জিজ্ঞাসা করুন, কি হয়েছে? মানে
কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে কিনা কে জানে। ও বদন ঠাকুর, পুজো কখন শুরু হবে? আজ রাতে হবে তো? আমি কি করে এর উত্তর দেব? কি করছে দেখুন, দেখুন দেখুন না, দেখুন। মারে, এই জবা ফুল আমি তোর ঘটে দিচ্ছি। তুই যদি এই ফুল গ্রহণ করিস, আমি বুঝবো তুই পেছন্ন। আর যদি তুই এই ফুল না গ্রহণ করিস, তাহলে আমি বুঝবো কোথাও কোনো বড় অন্যায় হয়েছে, যার জন্য তুই কুব্ধ হয়ে আছিস। মন্দির প্রতিষ্ঠার দিন আমরা সুদ্দূর বলে ছোট বাচ্চা যে আমার হাত থেকে প্রসাদ গ্রহণ করেন। কাঁচা সিধে রান্না করে খেয়েছিলেন, তাও আবার গঙ্গা জলে। সেই ছোট বাচ্চাটি কিনে বাহনতের অহংকার ত্যাগ করে কাঙালিদের পাত করলেন। মায়ের যে কি লীলে। যাক, এসন্ন তুই গিয়ে প্রসাদখানা ঠাকুর ঘরে রেখে আয় বড়। আচ্ছা দিদিমা, মা কোথায়? মাকে তো দেখছি না। তোমরা সবাই একসাথে যাবে তো মন্দিরে? মা, ওকে বলে দাও যেন দিনে 10 বার আমার খোঁজ খবর না করে। আর তাছাড়াও আমাকে মা বলে ডাকছেই বা কেন? ও তো এখন অন্য সংসারের বউ। সে কথাখানা কি ওকে বারবার মনে করে দিতে হবে? পদ্ম, পুজো আচ্চার দিনে আবার এসব কি শুরু করলে কাউ দেখিনি। সে যে সকাল থেকে অস্থির অস্থির করছো, এখনো কি তোমার মনখানে একটু শান্ত হলো না? আর ও তোমাকে মা ডাকবে না তো কি ডাকবে? আচ্ছা পদ্ম, নতুন সম্পর্ক তৈরি হলে কি পুরনো সম্পর্ক মুছে যায়? আমার মনখানা ভালো নেই মা। আমি তোমাকে কয়েছিলাম যে আমি মন্দিরে যাব না। ওখানে গেলেই আমার ময়নটার কথা মনে পড়ে, কিন্তু তবুও তুমি আমাকে জোর করে নিয়ে গেলে ওখানে। তোমরা ঈশ্বরের নাম করলে শান্তি পেয়ে যাও মা, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। সর্বক্ষণ আমার বুকখানা জ্বলতে থাকে। আমি কোথাও একদণ্ড শান্তি পাইনি। কোথাও শান্তি পাইনি। বদিদি, চোরটাও নিজে কয়েছেন যে তিনি আমাদের সকলের সুখের জন্য আলাদা করে পুজো করবে। আর বদিদি, এবার তুমি দয়া করে অন্য অবলম্বন আঁকড়ে ধরে নিজের শোকখানা ভোলো। দেখো বদিদি, আমি জানি এসব কথা তোমার মনে ধরেনি, কিন্তু এসব করা ছাড়া আমাদের কাছে আর পথ কোথায়? ক ঈশ্বর ছাড়া যে আমাদের আর কোনো অবলম্বন নেই পদ্ম। তিনি যেমন শোক দেন, আবার তিনি সব শোক হরণ করেন। আমাদেরকে এবারে মন্দিরে রওনা দিতে হবে, আর দেরি করলে চলবে না। আজ রাতে মায়ের পুজো আছে। মায়ের ভাই নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করো পদ্ম। মাকে কও তিনি যেন তোমার এই সন্তান সুখ লাঘব করে। শান্ত হও।
ওই দেখো দেখো মা, দেখো তোমার ছোট নাত বউয়ের কান্দিখানা দেখো। বলি আমি যদি এখন ওকে কিছু কইতে যাই তোমরা সকলে মিলে আমাকে চারটি কথা শুনিয়ে দেবে, কিন্তু এখন অব্দি ওকে কিছুটি শেখাতে পারলে না তোমরা। বলি পেশন্ন বউ, চাউরের ভোগ হাতে নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে, এটা গিয়ে তো একটা শুদ্ধ জায়গায় ঠিক মতো রাখতে হবে। ছজি হয়ে গেলে তো সব বিনেশ হয়ে যাবে একেবারে। আমি যাচ্ছি মাসিমণি, আমি তো আগেই চলে যাচ্ছি, যাচ্ছি। যাও বাচ্চা। চটকু কি তোর ব্যাটার বউকে এত ডিল দিস নে, এবার ওকে কিছু শেখা। দেখ বড় বউ তো এখন আর আমাদের সংসারের বউ নেই, সে অন্য সংসারের বউ। তা পেশন্য কি তো সংসারখানা সামাল দিতে হবে, অন্যান্য বউরা এসে তো ওর কাছ থেকে সবকিছু শিখবে নাকি? তা বদ্দিদি তুমি পেশন্যকে একটু গড়ে পিটে নাও নে। না বাবা না, আমার উপরে সব দায়িত্ব একদম দিবি না। আমি কি শেখাতে গিয়ে তোর ব্যাটার বউকে কি শিখিয়ে দেবো, এমনিতেই আমার এত বদনাম, আমি ওসব দায়িত্ব একদম নিতে পারবো না। মা আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? বলি পালকি আসবে নাকি আমাদের বাইরে যেতে হবে? ডাকছি আমি, দাঁড়াও একটু। কেন্তি, মতির মা কোথায়? দিদমা, মন্দিরের কাছে গঙ্গার ঘাটে একখানা নৌকো এসে পড়েছে, তাতে 3 জন অচেতন লোক, কিছুতেই তাদের জ্ঞান ফেরানো যাচ্ছে না দিদমা। তা বাচ্চারা কারা তোমরা, কোত্থেকে এসছো? একে রানীমা আমরা ওই মকিমপুরের বাসিন্দে, একে সেখানকার ওই শিবপুকুর গ্রাম। মকিমপুরের বাসিন্দে? মকিমপুর তো আমার সৌর ঠাউরের তালু, তোমার সেখান থেকে এখানে এলে কি করে? এ তো কলকাতা। তোমরা তো দক্ষিণেশ্বরের ঘাটে পড়েছিলে, মকিমপুর থেকে এত দূর কি হয়েছিল তোমাদের? একে ওই মকিমপুর? আগে রানীমা, আমরা একটা বিপদে পড়েছিলাম আর কি, তো তাই আমরা ওখান থেকে এখানে চলে এসেছি আর কি। আসলে ওই একটা নৌকো আসতেছিল কলকাতায়, তো আমরা তাতে ওই উঠে পড়লাম আগে। বিপদ? কোন বিপদে পড়েছিলে তোমরা? একে রানীমা ওই নীল খাজনা ওই খাজনা বাকি পড়েছিল, তো তাই ওই নায়েব মশাই আমাদের একটু হুমকি দিয়েছিলেন আর কি। আসলে টাকা জোগাড় হয়নি তো, তাই আর কি। তবে আমরা সব খাজনা শোধ করে দেবো রানীমা। সেখানকার নায়েব মানে রামদয়াল বাবু তোমাদেরকে হুমকি দিয়েছেন? না, ঠিক ওই হুমকি না, তবে ওই খাজনা দিতে না পারলে তো একটু বকাঝকা করবেনি। আসলে আমরা ওই টাকার জোগাড় করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কথা কইতে হবে না, তোমার তো দেখছি কথা কইতেও কষ্ট হচ্ছে। ও বাবাল, ওনাদেরকে নিয়ে ঘরে যাও দেখিনি, পরে না হয় সব কথাবার্তা হবে। হ্যাঁ হ্যাঁ দিদমা, আপনারা আসুন। ঠিক আছে ঠিক আছে, আসুন। মা এবার কি করবে? এদেরকে এবারে ঠাঁই দেবে যারা এসে নাইব মশাই নামে এতগুলো কথা কইলো? দেখো মা, রাম দয়াল নাইব কিন্তু আমাদের অনেক কালের লোক। ঠিক আছে বদ্ধ, পরে তো ওনারা অন্য কথাই কইলেন নাকি? তাছাড়া এইসব বিষয় এখন কি মাথা ঘামানোর খুব প্রয়োজন আছে? পালকি তৈরি হয়ে গেছে তো, তুমি রওনা হও, আমি আসছি। হ্যাঁ বদি, তুমি আবার মন্দিরে চলো তো, তুমি না সব বিষয় বেশি চিন্তা করছো। এসো এসো। রানীমা, আমরা ঠিক করেছি যে আমরা দুজন আজ এ বাড়িতেই থাকবো। সত্যি পাহারা কম আছে, বিপদ আপদ আসতে পারে, আপনারা রওনা হন। সে তো খুব ভালো কথা বাবা। পদ্ম, ছোটকু কি তোমরা কি কও? মা আমার তো মনে হয় এখানে পাহারাতেই থাকুক, আমরা আসি। চলো বদ্দিদি চলো। তোমরা তাকো, তবে আমি রওনা হই এবার। একটু শোনো, আরে শোনো নি, কইছিলুম দিদমাকে কওনি যে আমরাও বাড়িতে থাকি।
তোমার টাউলপোকে ডেকে পাঠাও, আমি কয়ে দিচ্ছি। শূন্য তুই কি নজ্জের মাথা কি বসে আছিস? আহা, আমি যেন নিজের জন্য কইছি, আমি তো জামাই দাদার জন্য কইছিলুম, একটু বেশ আড়ালে কথা কইতে পারতেন। কথা কইতে পারতেন না? বড্ড পার হয়েছে তোমার। চুপ কর, দিদিমা পাশের ঘরে আছে, সব শুনতে পাবে। শূন্য, কমলা, কোথায় তোরা? দেখ, এই তো। তা বলি, তোদের তো মন্দিরে গিয়ে এখন কোনো কাজ নেই, তোরা বরং বাড়িতেই থাক। বাড়িতে এখন কত কাজ, ধুনো দিতে হবে, বাতি দিতে হবে, তোরা বরং সেসবই কর। আমি না হয় সকলকে কয়ে দেবো কোন, কেউ যেন বেশি চিনতে না করে তোদের নিয়ে। আমি এলুম, কেমন? বৌঠান, আপনার বোনের মাথায় একটু বুদ্ধি নেই, ভেতর থেকে বাইরের সব কথা শোনা যায়। ও মা, আমি তো ভেবেছি দিদিমা পালকির দিকে এগিয়ে গেছি। হ্যাঁ, তা তো ভাববেই, মাথায় তো গোবর পোড়া, তাই এসবই আসবে মাথায়। আমার আর তোমায় কিছু বলার নেই। থাক ভাই ভূপাল, প্রসন্ন হয়তো অত শত কিছু বোঝেনি। আমরা বরং রানীমার নির্দেশ পালন করি, সারা বাড়িতে প্রদীপ দিয়ে সাজে। চলো, এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? চলো। ভালো না গেনে বাপু, আমি যখনই ভালো কিছু একখানা করতে যাব, ঠিক তখনই একখানা গোল বেঁধে যাবে। আমি কিন্তু সব জানি, পায়ের নুপুর পরানো থেকে শুরু করে বাকি সব কিছু। এসো কইছি, এদিকে এসো। দিদি, তুমিও পারো বটে, জামাই দাদা আছেন না? বৌঠান, আচ্ছা সে আপনি কি বলছেন বলুন তো? রাঘব দাদার সামনে? ছি 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 ছি। আচ্ছা আমি আবার কবে ওকে নুপুর? আপনি তো দেখছি মানুষজনকে বেশ অপ্রস্তুতে ফেলে দিতে পারেন। আপনার যে এই দিকটাও আছে সেটা তো জানা ছিল না। দিদিমগুলো সাজিয়ে দিই। কি হলো? কেঁপে উঠলে কেন? ওসব আপনি বুঝবেন না। সবকিছু তুমিই বুঝবে, তাই না? বড্ড পাকা হয়েছে আজকাল। হাতখানা কোথায় যাচ্ছিল খেয়াল আছে? আঙুলখানা যদি জ্বলে যেত তখন কি হতো? দাও, থালাখানা আমায় দাও দেখি, আমি ধরছি।
তুমি প্রদীপগুলো সাজাও। আপনার মেজাজখানা ঠান্ডা হয়েছে? তোমার উপর আমি কবে রাগ করে থাকতে পেরেছি প্রসন্ন? সামান্য কারণে আপনি ভয় পেয়ে গেলেন? আসলে ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেও সব বনিসে ভয় করে। ভয় পাবেন না, আপনার মন থেকে ভয় ডর সব কাটিয়ে ফেলুন। আমি আপনার পাশে আছি। দেবী লক্ষ্মী উঠে এলেন চতুর দোলায় চড়ে, ওই দেবী লক্ষ্মী উঠে এলেন চতুর দোলায় চড়ে। যত দেব দেবী তাকে নিলেন বরণ করে, যত দেব দেবী তাকে নিলেন বরণ করে। ঐরাবত দিল তাকে স্নিগ্ধ জলের ধারা, ধন ধান্যে পরিপূর্ণ হলো বসুন্ধরা, 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 ধন ধান্যে পরিপূর্ণ হলো বসুন্ধরা। সাধু 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 সাধু। সাধু সাধু
দরজা যে অমন করে ছুটলো যে, কি হলো হঠাৎ? তুই আমারে কি দ্বন্দ্বে ফেলেছিস? কেনে কেনে আমি বারবার ওই ছোট মেয়েটার মুখখানা দেখছি? আমার কি মাথার ব্যায়াম হলো? এমনিতেই তো লোকে আমারে পাগল কয়, তারপর যদি এসব দেখতে থাকি তাহলে কি কইবে সকলে? না না না, তোরে আমার এই দ্বন্দ্ব কাটাতেই হবে। কে ওই মেয়ে? কেন দেখছি আমি তারে বারে বারে? তার সঙ্গে কিসের সম্পর্ক আমার? ছোট মামা, ছোট মামা আসবে। ও ছোট মামা, এতক্ষণ ধরে দৌড় বন্ধ করে তুমি কি করছো কাউ দেখিনি? এদিক মানে একবার এসো নে, দেখো অধিকারী মশাই কি কইছেন। এসো ছোট মামা। ওই তো। ও বাবা গো, কি হয়েছে কি? হ্যাঁ ছোট মামা, হৃদে কি হচ্ছে কি শুনি? তুই আমার ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? ছোট মামা দেখো দেখো অধিকারী মশাই তোমার বিষয়ে কি কইছেন। শোনো শোনো দেখিনি। কইছেন এমন গান তিনি জীবনে কখনো শোনেননি। হ্যাঁ অধিকারী মশাই, আমার ছোট মামা ওই যে পালা গান করছিল, ওই আমার ছোট মামা। ছোট মামা আমি কইছিলাম কি নেই, তুমি যদি সুযোগ সুবিধে পেতে তাহলে তুমি নিজে একখানা পালা গানের দল খুলতে পারতে। আমি কইছিলাম কি নে, কও। সত্যি অপূর্ব কণ্ঠস্বর আপনার, অসাধারণ। হৃদে হৃদে, উনি তো মস্ত মানুষ রে, গুণী মানুষ। আমার গানের প্রশংসা করছে, আমি তো ভাবতেই পারছি না রে। আপনি এমন কথা বলবেন না। আপনি যদি সুযোগ পান তাহলে আপনি আমাদের ছাড়িয়ে অনেক দূরে এগিয়ে যাবেন। হ্যাঁ বলছি যে এবারে আপনার সঙ্গে একটু আমার কাজের কথা আছে। হ্যাঁ একটু এদিকে আসুন না, একটু এদিকে আসুন, আসুন আসুন আসুন। বলছিলাম কি, রানীমার কাছে গান গিয়ে আপনি কি পান? কি পাবো? মানে আপনি গান গেয়ে রানীমার কাছে কিছুই পান না? এ তো আশ্চর্য ব্যাপার। মানে আমি তো শুনেছিলাম যে রানীমা খুবই দান ধ্যান করেন, কিন্তু তিনি আপনার মতো একজন সুগায়ককে বিনি পয়সায় নিজের কাছে আটকে রেখেছেন। না 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 না, দেখুন এটা তো আমি ভাবতেই পারছি না। শুনুন, আমি আপনাকে 5 টাকা দেব,
আপনি আপনি আমাদের দলে ঢুকে পড়ুন, দেখবেন চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব কিছু আপনি পাবেন। তখন টেকার দেখে কে? টেকা দিয়ে কি হবে শুনি? হ্যাঁ, টেকা দিয়ে কি হবে? এমন প্রশ্ন তো আমি কখনো শুনিনি। শুনুন শুনুন, টেকাই তো মানুষের জীবনে সব। আর তাছাড়া আপনি গোবিন্দ অধিকারী দলে নাম লেখাবেন, এটা ভুলে গেলে চলবে? কি গো ছোট ঠাকুর, কি এত ভাবছো? হ্যাঁ, 5 টাকা মাসিক মন্দ নয় কিন্তু। আর তোমার তো লাগে ওই 2 পয়সার মুড়ি, কত টাকা জমবে বলো দেখি? হ্যাঁ না না, উপরি পাবে, নাম, যশ, খ্যাতি সব হবে। হ্যাঁ মধুর, তুমি অধিকারী মশাইকে কও, সব মানুষ টাকার বশ হয় না। কিছু মানুষের নাম, যশ, খ্যাতির কোনো প্রয়োজন হয় না। চোট্টাউর, শেষ পর্যন্ত তোমাকে যাত্রা দল থেকে ডাক দিল? বাহ! ও পদ দিদি, তোমাদের জামাই তো দেখছি একেবারে ঠিক আন্দাজ করেছিল। অধিকারী মশাই, আপনার কানেও চোট্টাউরের গলা এত ভালো ঠেকলো? শুনেছিলাম আপনার দলে সুযোগ পাওয়া নাকি খুব কঠিন। 3-4 জায়গায় নাম লিখিয়ে তবে আপনার দলে সুযোগ পাওয়া যায়। এই দেখো দেখো, কত বড় সুযোগ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, দেখো। ও সেজু বাবু, আমি সামান্য মানুষ, মায়ের নাম গান করি, আমার তাতেই হবে গা, তাতেই। কি দরজা তো খোলা, ঘরেও তো কেউ নেই, নিশ্চয়ই বাইরে কোথাও গেছে। রতন, রতন, কি আশ্চর্য! রতন! ভাই ভূপাল, হ্যাঁ, খাবারের থালা এখানেই পড়ে রয়েছে, আর কাল রাতেও কেউ খায়নি। সর্বনাশ করেছে রাঘব দাদা, নিশ্চয়ই নিশ্চয়ই ওরা ভয় পেয়ে কোথাও একটা চলে গেছে। দিদিমাকে এক্ষুনি খবর দিতে হবে। আমারও তাই মনে হচ্ছে, চলো। দিদমা, দিদমা, ওরা কেউ ঘরে নেই। মকিমপুরের প্রজারা সম্ভবত ভয় পেয়ে পালিয়ে গেছে। আগে ওরা কেউ রাতের খাবার ছোঁয়েও না। কি বলছো কি? দাশরথী তো পাহারায় ছিল, সে দাশরথী, দাশরথী, একই কথা। এই যে কাল রাতে কয়েকজন প্রজা এসেছিল, তারা অসুস্থ অবস্থায় ছিল, তারা কোথায় গেল? তারা তো ঘরেই। হ্যাঁ, তারা নেই, এই পাহারা দিচ্ছিলে তোমরা। কয়েকজন লোক এখানে এলো, তারা বাড়িতে ছিল, না খেয়ে চলে গেল, অথচ তোমরা কেউ কিছু জানো না। মানছি কাল রাতে পাহারা কম ছিল, কিন্তু তুমি তো ছিলে, তুমি কি করছিলে? মতো ঠিক আছে, একটু শান্ত হও তুমি। দাশরথী, আশপাশখানে ভালো করে খুঁজে দেখো দেখিনি, কোথাও পাও কিনি। জয়াকে রানী, হ্যালো, আমার কথা বিশ্বাস হলো মা? আমি কয়েছিলাম তোমাকে ওই অচেনা অজানা লোকজনদেরকে তুমি থাকতে দিওনি, আমার কথা শুনলে না? কালকে রাতে পাহারা কম ছিল সেই বুঝে পালিয়েছে। নিশ্চয়ই কিছু না কিছু চুরি করে নিয়ে গেছে, সেগুলো তো দেখতে হবে নাকি? এই কান্দি, কোথায় রে? আরে কোথায় গেলি? শোন এদিকে, শোন বলছি, ওই পাইক পেয়াদেরকে কি জিজ্ঞেস কর, বাড়িটা একটু তল্লাশি করতে বল, কিছু চুরি চামারি গেছে কিনা।
রানীমা কাল রাতে কয়েকজনকে আশ্রয় দিয়েছিল, তারা পালিয়েছে, নিশ্চয়ই কিছু নিয়ে গেছে। যা যা দেখতে বল গিয়ে, যা। সত্যি বাপু, বারবার করে বারণ করলাম। কত ওরা গরিব চাষি, অসুস্থ অবস্থায় এখানে ছিল, ওরা কেন চুরি করতে যাবে কাউ দেখিনি? মা তুমি বুঝতে পারছো? দিদি মা কিন্তু ঠিকই কয়েছে, ওদেরকে দেখেছো এমন দ্বারা মনে হয়নি। যেমন মা তেমন তার ছোট মেয়ে। মা তুমি একটু ভেবে দেখো, যাদেরকে থাকতে দিলে, চিকিৎসা করালে, খেতে দিলে, তাহলে তোমাদেরকে কিছু না বলে চলে গেল। বলি ভালো নোংরা কি কখনো এমন করে? এই জন্যই আমরা সেবারে চৌকিদের পাল্লায় পড়েছিল। দেখো মা, আমি জানি তুমি সকলকে একটু বেশি বিশ্বাস করো, কিন্তু একটু বুঝে শুনে তো বিশ্বাস করবে নাকি? যাই হোক, আমি ওদিকটা গিয়ে দেখি কিছু চুরি চামারি হলো কিনা। ও ক্যান্তি, কি রে জড়ো করলি সকলকে? দাঁড়া আমি আসছি। রানীমা, এই তো বলো। আগে বাড়ির আশেপাশে তো কাউকে দেখতে পেলাম না কর্তা। তবে হ্যাঁ, একটা কথা মনে পড়ল, কাল রাতে ওই পেছনের পথে কিছু লোকের পায়ের আওয়াজ পেয়েছিল, তবে কাউকে দেখতে পেলাম না। বেশ, তাহলে তোমার তো কিছু বলার নেই, তুমি এসো এখন। আগে কর্তা। আসলে কেউ তো ভাবেনি ওরা এমন করে চলে যাবে, কিন্তু কেন ওরা এমন করে চলে গেল কাউ দেখিনি। আগে রানীমা, ওদের মুখ চোখ দেখে আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে ওরা খুব আতঙ্কিত হয়ে রয়েছে। খাজনা বাকি পড়েছিল তো, তাই ওই নায়েব মশাই আমাদের একটু হুমকি দিয়েছিলেন আর কি। নায়েব মানে রামদয়াল বাবু তোমাদেরকে হুমকি দিয়েছেন? না, ঠিক ওই হুমকি না, তবে ওই খাজনা দিতে না পারলে তো একটু বকাঝকা করবেনি। মথুর, তুমি মকিমপুরের নায়েব রামদয়াল ঘোষকে একবার এখানে আসতে কও, যত তাড়াতাড়ি সম্ভব। তিনি যেন আজই যানবাজারে এসে পৌঁছন। আপনি ঠিক বলেছেন মা, এই কথাখানা আমিও ভাবছিলাম। আমি এখনই রনপায় লোক পাঠাচ্ছি। মা, মা, দিদি তুমি কি দেখলে গো? কিছু খোয়া গেছে নাকি? এখনো কিছু ধরা পড়েনি, তবে নিশ্চয়ই ধরা পড়বে। ঠিকই করেছো তুমি পদ্ম, নিশ্চয়ই ধরা পড়বে। তবে কে ধরা পড়বে সেইটা আগে আমাকে ঠিক করতে হবে। চাষিদের জোর করে নিয়ে চাষ করানো হচ্ছে বিভিন্ন জায়গায়, আর এবারে মকিমপুরের নামও এসেছে, নদিয়া বিষ্ণুপুরের নামও রয়েছে মা। আর সম্পাদক মহাশয় আপনার নাম করে লিখেছেন যে আপনাকে জনদরদি হিসেবে জানতেন উনি, কিন্তু আপনার তালুকেও নাকি এখন এইসব কাণ্ড হচ্ছে। এসব কি হচ্ছে মা? আমি জানতো, আমি পড়েছি এসব, ওরা লিখছে বেশ কিছু মাস ধরে, কিন্তু এবারে তো আমাদের তালুকের নাম এসেছে। গোপাল, রামদয়াল বাবুকে ডাকো, ওনাকে জবাবদিহি করতে হবে মা। হ্যাঁ বাবা মশাই। দাঁড়াও গোপাল, কাউকে এখন কোথাও যেতে হবে না। আর মথুর, তুমি নায়েব মশাইয়ের সাথে এই বিষয়ে কোনো কথা কইবেন, আর কাগজখানাও তিনাকে দেখাবেন, তাহলেই তিনি আগে থেকে সাবধান হয়ে যাবেন। আমার মন কইছে শিবপুকুর আর তার আশেপাশের গ্রামে বড় ধরনের কোনো গোল পেতেছে, যা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু নায়েব মশাই এসব বিষয়ে কিছু জানেন বলে
আমার মনে হয়, তবে জানলেও তিনি কিছু কইবেন। আপনি তাহলে কি করতে বলছেন মা? তুমি সেখানে যাও মতুর, নিজের চোখে দেখে এসো ওখানে কি হচ্ছে। বেশ তো মা, আমি আজই রওনা হচ্ছি। না মতুর, এমন করে তুমি সেখানে যাবে না। কেউ যেন জানতে না পারে তুমি মকিমপুরে যাচ্ছ। প্রয়োজনে 2-3 দিনের জন্য তুমি মকিমপুরের আশেপাশে কোনো তালুকে গিয়ে থাকবে। তারপরে সময় বুঝে গোপনে তুমি মকিমপুরে যাবে, আর সেখান থেকে সব খবর তুমি নিয়ে আসবে। গোপনে? তাহলে কি সব খোঁজ খবর পাওয়া সম্ভব হবে রানীমা? না মানে মেশোবাবুকে যদি কেউ দেখে ফেলে? দিদমা, তার থেকে আমি যাই না। মকিমপুরে তো আমায় কেউ চেনে না। গোপাল, একটু আগেই তো রামদয়াল মশাই তোমাকে দেখে গেলেন। তাছাড়া আমার জামাই এর আগে অনেকবারই লোকের সুমুখ দেখে সব খবর নিয়েছে, কেউ ধরতে পর্যন্ত পারে। তোমরা এখনো মতুরকে চেননি ঠিক মতো, বুঝলে? মা, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি ঠিক যেমনটা চাইছেন তেমনটাই হবে। আরে বাবা, আমি শোনো, দেখেছো ভয় পেয়ে চলে গেল। ব্যাস, এবার সব দোষ আমার হবে। শোন, আমি তোকে কইছি ঘরে কেউ একটা ঢুকে পড়েছে, গোড়া সাহেব ঢুকেছে। মা, আমরা এসে গেছি তো, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি ওই তালপুকুরের বাড়ির কথা একটু ভুলে যাও তো। এই ছোটকুকি, কাউকে তো দেখছি না রে। তুই ভুল দেখিসনি তো? আর তাছাড়া গোড়া সাহেব কি করে অন্দরে ঢুকে পড়বে? তাহলে কি মিথ্যে কথা কইছি ভাবতে দি? মাসিমণি, এই গড়ে তো কেউ নেই। ওই গোড়া সাহেবরা কোন পথে পালালো? কোনো সাহেব আসেনি, আমি এসেছি। আমি জগদম্বা, আমি। তুমি আমায় চিনতে পারছো না? আপনি? বিশেষ করে পেশন্য, দ্বিতীয়বারও যদি অমন দ্বারা ঘটনা ঘটেনি, আমি পারবো না সেই আঘাত সহ্য করতে, পারবো না সহ্য করতে। আমি তো শুধু কয়েছি মাত্র, আর তুমি তুমি কি করছো? এখনো এই কথা কানা মনে গেতে রেখে দিয়েছো। বলি আর কতকাল টাউট তোমার সুখ কেড়ে নেবে না? বর্ষা নেই নিজের প্রার্থনার উপরে? এই তো দিনে 10 রকম বেত করছো, উপোস করছো, কথায় কথায় মন্দির চড়ছো, তার বেলায় কি করি কত? মন থেকে যে এই বয়কানা কিছুতে সরতে চাই, সবক্ষণ মনে হয় আমি কি পারবো আমার এই পোড়া কপালখানা পেরাতে। দিদি, দয়া করে তামুনে এবার। দিদি,
তুমি একটিবারও ভেবে দেখেছো দিদমা যদি এই কথাখানা জানতে পারে কতখানি কষ্ট পাবে? দিদমা শুধু তোমার ভাগ্যে পেরাবার জন্য সকলের বিরুদ্ধে গিয়ে জামাই দাদাকে তোমার জীবনে এনেছিলেন, আর তুমি কি না কইছো তোমার কপালখানা পোড়া। শোনো দিদি, আমি তোমাকে কইছি জামাই দাদা তোমাকে ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ গো, এবার এসো তো দেখি, পিদিম দেবে এসো, আমি শাক বাজাবো। তোমার কোনো চিন্তা নেই, আমরা তো তেনাদের মঙ্গলের জন্যই পিদিম দিই, তাই না? আর আমি তোমাকে কইছি তেনারা সুস্থ শরীরে ঠিক ফিরে আসবে, তুমি দেখো। এসো এসো। কি হলো আজকের দিনে যে সব পিদিমখানা নিভে গেল, এটা জপন্নি ছিল পেছন্ন। তুই দাঁড়া, আমি মাসিমণিকে কবর দিয়ে আজ কাউকে বেরোতে দিলে চলবে না। তুই দাঁড়া মাসিমণি। আমি বলি কি, তোমরা এই কথাখানা তোমাদের মাসিমণির কানে তুলো নে। তোমরা তো জানোই মথুরবাবু সারা জীবনে কোনোদিনও চটকুকির কোনো কথা শোনেনি। উনি এমন ধাতেরই মানুষ। আমরা হাজার বারণ করলেও উনি কারোর বারণ না শুনে জেদ করে চলে যাবে। আজকাল থেকে আমার বোনটা সারাদিন কান্নাকাটি করবে। আমি কি বলি বাচ্চারা, তোমরা এই কথাখানা কারুর কানেই তুলো নে। বেশনবু বাচ্চা, তুমি আবার নতুন করে এই সমস্ত পিদিমগুলো জ্বালিয়ে দাও, আর মনে মনে প্রার্থনা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোমাদের দেদমা তো বলেন সবকিছু মনের ওপর নির্ভর করে। তাহলে এত ভাবছো কেন? কিচ্ছু হবে না, কোনো চিন্তা করো না, তুমি পিদিমগুলো জ্বালিয়ে দাও। মাসিমণি, আপনি যা কইলেন আমরা ঠিক তাই করব। মাসিমণি ঠিক কথাই কয়েছে গো দিদি। জানো তো বাবা মশাই এসব কিচ্ছুটি মানেননি, বাধা দিলে সে কথাও শুনবে না, বরং না যেতে দিলে খুব রাগারাগি করবে। আর মা সত্যি খুব ভেঙে পড়বেন গো। যাকে ভয় পেও না তো, এসো এসো না। পেছনের টাউর পর তো জামাই দাদু তো সঙ্গে যাবে, আর এমন অশুভ ঘটনা ঘটলো আমরা বাড়ির কাউকে কিচ্ছু জানাবো না। তেনারাই তো কইছিল পেছন্ন, তেনারা যেখানে যাচ্ছে সেখানে নাকি বিপদ হতে পারে। তাহলে তুই কি কইছিস? ছোট মুখে একখানা বড় কথা কইছি দিদি। এসব ইশারা ইঙ্গিত না বাবা মশাই আর না তোমার টাউরপো কেউই মানবেন না। তেনারা একখানা বড় কাজ করতে চলেছেন। সত্যি কথা কইতে এটাই শুধু তেনাদের কাছে আসল। আমি তুমি হাজার মাথা কুটলেও তেনাদের বাধা দিতে পারবো না দিদি। তাই আমি কইছি কি, তুমি এসব ইশারে ইঙ্গিত আর ধরতে যেও না দিদি। তার থেকে চলো আমরা নতুন করে আবার পিদিমগুলো জ্বালিয়ে পেলি। কি করছো কি? থাক থাক, সাবধানে যাবেন। আর
খেয়াল রাখবেন বাবা মশাই যেন কোনো কারণে মাথা কানা না গরম করে ফেলেন। আর আপনিও দয়া করে আপনার মাথা কানা একটু ঠান্ডা রাখবেন, মনে থাকবে? হ্যাঁ থাকবে। বৌঠান, আপনার বোনের তো সত্যি বড্ড পাকা বুদ্ধি হয়েছে। আগে তাও একটু ভয় ডর করতো, এখন থেকে বেড়ে সমবয়সী ভাবছে। যা মুখে আসছে তাই বলে দিচ্ছে, কি কাণ্ড বলুন দেখি। কে কি কইছে শুনি? কি আবার হলো? তোমরা তৈরি তো? কিচ্ছু হয়নি দিদিমা, তুমি আমাদের দুজনকে দেখো। রাঘব দাদা, বাবা তার নিজেরা নিজেদের কি নাম রাখলে শুনি? আগে রানীমা, আমি হলাম রঘু লেঠেল, ভূপাল হলো গিয়ে ভূপি লেঠেল, আর মেশোবাবু নিজের নাম রেখেছেন ভিক্টর স্টিভেনসন সাহেব। রানীমা, এবার আমরা আসি। হ্যাঁ বাবা এসো, তবে সাবধানে যাবে কেমন? আমার মন করছে মকিমপুরে বড় ধরনের কোনো গোল বেঁধেছে, আর তোমরা গিয়ে সেই গোল সমাধান করতে পারবে। তোমাদেরকে আমি অনেক ঝুঁকি নিয়ে পাঠাচ্ছি জানো তো। তোমাদের কারোর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কোনোদিনও নিজেকে মাফ করতে পারবো না। তাই যা করবে খুব সাবধানে করবে, বুঝে শুনে করবে কেমন? মটরের বয়স বেড়েছে রাখো, তবে তার জেদ কমেনি। গোপালও তার বাপের মতো হয়েছে, তাই কিন্তু তোমাকেই সব দিক সামলাতে হবে বাবা। তোমার ওপরে আমি সব দায়িত্ব দিল। জয় মা ভবতারিণী, সব দিক তুমি রক্ষে করো। কালকে আমি মন্দিরে গিয়ে তোমাদের জন্য প্রার্থনা করে আসবো। তোমরা দেরি করো না, এবার রওনা হয়ে যাও। আসি রানীমা, আসি দিদি। মল্লিক মশাই, তাহলে আমি চললুম। হ্যাঁ, তোমরা সকলে সাবধানে থেকো গো, পত্র দিও। আরে সেজো বাবুরে বুঝিয়ে বলো। আচ্ছা ছোট ঠাকুর, আমার ভাতটা না মারলেই কি তোমার চলছিল না? হ্যাঁ, আমি সেজু বাবুকে বলবো তুমি কামারপুকুর গেছো, আর উনি আমার কথা শুনে মেনে নেবেন? হ্যাঁ, ওনার কানে কথা যাওয়ার সাথে সাথে তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন। ও মা, সে কি কথা গা? তুমি তারে কইবে আমি মা ভবতারিণীর অনুমতি নিয়ে রওনা দিয়েছি। কতকাল আমি দেশে যাইনি। আমার দাদার বেটা অকয়, সে কত বড় হয়ে গেছে, তাহলে তো দেখিনি। ওই ছোট ঠাকুর, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো না। বলছি কি, তুমি না হয় দুটো দিন পরে যাও। আমি সেরেস্তা থেকে খবর আনিয়েছি, ওই সেজবাবু দুদিনের জন্য একটু কলকাতার বাইরে গিয়েছেন, উনি চলে আসবেন। উনি চলে আসলে তারপর না হয় তুমি যাও। হ্যাঁ, ও মল্লিক মশাই, তোমার কি মনে হয় গা? আমার মাথাটা একেবারে গেছে। সেজো বাবুরে কইলে সে আমারে ছাড়বে? না না না, সব স্থির হয়ে গেছে। মা আমারে অনুমতি দিয়েছে, হৃদয়ে গঙ্গার ঘাটে নৌকো নিয়ে অপেক্ষা করছে। আর ও মল্লিক মশাই, এইখানে তো সকলে আছেন গো, হারান ঠাকুর আছে, বদন ঠাকুর আছে, তারা সব সামলে নেবে। হ্যাঁ গা, হ্যাঁ, পুজোর কোনো ব্যাঘাত ঘটবে না। ওই দেখো, কি হলো? কি হলো? তোমরা দাঁড়িয়ে আছো কেন চুপ করে? তোমরা কো কিছু, কি হলো? যে থাকবে না তাকে কি আর বাধা দেওয়া যাবে মল্লিক মশাই? মদন ঠাকুর, আপনি দয়া করে এবার একটু চুপ করুন। আমি পরিষ্কার বুঝতে পারছি
গদাই ঠাকুর থাকবে না তার জন্য আপনার ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন উনি যে থাকবেন না এই কথা যদি রানীমার কানে একবার যায় তাহলে